সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলার তীব্রতা বেড়েছে। দুই পক্ষেই প্রাণহানির ঘটনা ঘটেছে। ভয়াবহ পরিস্থিতিতে উত্তর ইসরায়েলের অধিবাসীদেরকে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোর কাছাকাছি অবস্থান করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরাক থেকে বিপুল সংখ্যক যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে যোগ দিচ্ছেন। ইসরায়েলকে বিস্ময়ের জন্য অপেক্ষা করতে বলেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। এদিকে গাজায় দখলদার বাহিনীর ওপর ভয়াবহ কিছু হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে ইসরায়েলি হামলার কঠোর জবাব দিচ্ছেন লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা। শুক্রবার ইসরায়েলের গ্যালিলি ফিঙ্গার এলাকার মাতলা সাইট এবং কেলা ব্যারাকে এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স হেডকোয়ার্টারে ঝাঁকে ঝাঁকে কাতিউষা রকেট নিক্ষেপের দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এদিন একই ধরনের বিপুল অস্ত্রের মাধ্যমে আল আলিকা ব্যারাকে ইসরায়েলের ৩৬তম ডিভিশনের ১৮৮তম সাজোয়া ব্রিগেডের সদর দপ্তরেও হামলা চালান তারা। ইসরায়েলি আর্মির রেডিও নিশ্চিত করেছে শুক্রবার উত্তরাঞ্চলে ২ শতাধিক রকেট ছোড়া হয়। হামলায় উত্তরের অনেক এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ড এবং বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। হিজবুল্লাহর বিবৃতিতে জানানো হয়, এছাড়াও তাদের যোদ্ধারা গাইডেড মিসাইলের মাধ্যমে মেতুলায় ইসরায়েলি সেনা অবস্থানে সরাসরি আঘাত হানেন। বেরিয়া ব্যারাকে নর্দার্ন কমান্ডের প্রধান এয়ার ডিফেন্স মিসাইল ঘাঁটি এবং ইয়োফ ব্যারাকে মিসাইল অ্যান্ড আর্টিলারি ব্যাটালিয়নের সদর দপ্তরে কাতিউষা রকেটের বেশ কয়েকটি ব্যারেজ নিক্ষেপ করা হয়। এদিন তারা কাতিউষা রকেটের কয়েকটি ব্যারেজের মাধ্যমে ইয়ারতেন ব্যারাকে গোলান ডিভিশনের মিলিটারি গ্রুপ হেডকোয়ার্টারেও আঘাত হানেন। এরপর হামলা চালানো হয় নাফায় গোলান ২১০ ডিভিশন, আইলেত হাসাহারে ৯১তম ডিভিশন, এইন জেইতিমে নর্দার্ন কোর, মেরুন ঘাঁটিতে এয়ার কন্ট্রোল ইউনিট অ্যান্ড অপারেশনস ম্যানেজমেন্ট ও মিশার ঘাঁটিতে উত্তরাঞ্চলের প্রধান গোয়েন্দা সদর দপ্তরে। উত্তরাঞ্চলের প্রধান গোয়েন্দা সদর দপ্তর ২ বার হামলার শিকার হয়। এই ৬ হেডকোয়ার্টারে হামলায় হিজবুল্লাহ বিপুল পরিমাণ কাতিউষার রকেট ব্যবহার করে। তাছাড়া হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের রুইসাত আল আলম ও আল সামাকা সাইট এবং আবু দাজাজ মালভূমিতে রকেট এবং আর্টিলারি হামলা চালান। এই ৩ হামলা লক্ষ্যবস্তুগুলোতে সরাসরি আঘাত হানে বলে জানিয়েছে হিজবুল্লাহ। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, হিজবুল্লাহর পাল্টা হামলার জেরে উত্তরাঞ্চলের অধিবাসীদেরকে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোর কাছাকাছি অবস্থান করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার রাতে ১২টি বসতির অধিবাসীদের জন্য এই নতুন দিক নির্দেশনা জারি করা হয়। এতে উত্তরে বসবাসরত ইহুদিদেরকে ঘরের বাইরে অপ্রয়োজনীয় কাজকর্ম করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ইসরায়েলি বাহিনীর ঘোষণায় বলা হয়, তারা আগামী দিনগুলোতে উত্তর ফ্রন্টে অর্থাৎ দক্ষিণ লেবাননে ব্যাপক মাত্রায় অভিযান চালাবে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তরাঞ্চলের খবরাখবর প্রচারের ওপর পূর্ণ বিধিনিষেধ আরোপ করেছে এবং সাধারণ মানুষকে ওই অঞ্চলে প্রবেশ করতে দিচ্ছে না। সেনাবাহিনীর দিক নির্দেশনায় বলা হয়, প্রাণ বাঁচাতে চাইলে কেউ যেন উত্তর ইসরায়েল সফর না করেন। ইসরায়েল গত মঙ্গল ও বুধবার লেবানন জুড়ে পেইজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের বিষয়টি অবধারিত করে তুলেছে। এসব বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত ও ৪০০-র বেশি মানুষ আহত হন। হিজবুল্লাহ বলেছে, গত বছরের ৮ অক্টোবর থেকে তারা গাজাবাসীর সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, এ ধরনের বিস্ফোরণ ঘটিয়ে তা থেকে তাদেরকে বিরত রাখা যাবে না। হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ লেবানন জুড়ে পেইজার ও ওয়াকিটকি বিস্ফোরণকে তার দেশের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন। তিনি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, মঙ্গল ও বুধবারের গণহত্যাকে আপনি যুদ্ধাপরাধ, যুদ্ধ ঘোষণা সহ যে কোনো কিছু বলতে পারেন। শত্রুরা এই হামলার মাধ্যমে সকল রেড লাইন অতিক্রম করেছে এবং সকল আইন লঙ্ঘন করেছে। এটি একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা, গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান। ইসরায়েলকে এই হামলার জন্য চড়া মূল্য দিতে হবে উল্লেখ করে হিজবুল্লাহ মহাসচিব বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করার লক্ষ্যে লেবানন ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতিশোধ নেয়ার জন্য পেইজার ও ওয়াকিটকি হামলা চালানো হয়েছে। কিন্তু এই ধরনের হামলা চালিয়ে হিজবুল্লাহর মনোবল ভাঙা যাবে না, বরং গাজাবাসীর পক্ষে লড়াই করার ক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধাদের মনোবল আরও শক্তিশালী হবে এবং তারা আরও বেশি দৃঢ় সংকল্প হবেন। হিজবুল্লাহ নেতা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা নেতানিয়াহু ও গালান্তকে জানিয়ে দিয়েছি, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত লেবানন ফ্রন্টকে স্তব্ধ করা যাবে না। শুক্রবার আল মায়াদিন জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলার পর একটি ইরাকি প্রতিরোধ সংগঠন প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছে,
তাদের হাজার হাজার যোদ্ধা লেবাননের হিজবুল্লাহকে সহায়তার জন্য প্রস্তুত। ইরাকে কাতায়েব সাইদ আশ সুহাদার মহাসচিব আবু আলা আল ওয়ালাই বলেন, হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরাল্লাহর নির্দেশে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবেন। হাসান নাসরাল্লাহর কাছে এক চিঠিতে ইরাকি সংগঠনটি বলেছে, আপনার নির্দেশে অস্ত্র, সম্পদ ও জীবন নিয়ে আমাদের যোদ্ধারা পুরোপুরি প্রস্তুত। চিঠিতে আল ওয়ালাই লিখেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি যদি 1000 যোদ্ধা হারিয়ে ফেলেন, আমরা আপনাকে 1 লাখ বীর দেওয়ার ব্যবস্থা করব। ফ্রন্টলাইনে লেবানিজ যোদ্ধারা শহীদ হলে এর শূন্যস্থান পূরণ করবেন আমাদের বীরেরা। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের আল কাসাম ব্রিগেডস শুক্রবার গাজা উপত্যকার রাফা শহরের আল তানুরে একটি ভবনে অবস্থান নেওয়া জায়নবাদী বাহিনীর ওপর টিভিজে অ্যান্টি ফর্টিফিকেশন এবং অ্যান্টি পার্সোনাল শেলের মাধ্যমে আঘাত হানে। এতে কয়েকজন সেনা নিহত এবং আহত হন। হতাহতদের সরাতে সেখানে ইসরায়েলি হেলিকপ্টারের তৎপরতা দেখা গেছে। একই এলাকায় আল ইয়াসিন 105 শেলের মাধ্যমে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কেও আঘাত হানেন তাদের যোদ্ধারা। তাছাড়া শহরের জর্জ জংশনের পাশে আল ইয়াসিন শেলের মাধ্যমে একটি সামরিক বুলডোজারে হামলা চালায় হামাসের সামরিক শাখা। ইসলামিক জিহাদের আল কোদস ব্রিগেডসের যোদ্ধারা এদিন রাফার পূর্বে আল জেনেইনা এলাকায় অনুপ্রবেশের সময় তাকিভ এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে একটি জায়নবাদী মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেন। ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেডসের যোদ্ধারাও শুক্রবার রাফায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই করেন। আওদা এলাকায় তারা একটি ইসরায়েলি এপিসিতে বোমা হামলা করলে কয়েকজন সেনা নিহত হন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য আগামী দিনগুলো হবে বিস্ময় ভরা। শুক্রবার দেশটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান ফিল্ড মার্শাল মাহদি মোহাম্মদ আল মাসাদ প্যালেস্টাইন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য নিজেদের রকেট বাহিনীকে অভিনন্দন জানান। তিনি বলেন, মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তরকে ব্যর্থ করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রটি প্রবেশ করে। আগামী দিনগুলোতে আরও অনেক চমক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যতদিন গাজায় আগ্রাসন ও অবরোধ থাকবে ততদিন আমাদের অভিযান চলবে। তিনি স্পষ্ট করেন, ইসরায়েলি দখলদারিত্ব থেকে অধিকৃত ভূমি মুক্ত না হওয়া পর্যন্ত নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেন তাদের সামরিক পদক্ষেপে অটল থাকবে। যত বড় চ্যালেঞ্জ আসুক, যত আত্মত্যাগের প্রয়োজন হোক, বিশ্বের কোনো শক্তি আমাদেরকে এই সিদ্ধান্ত থেকে বিরত রাখতে পারবে না। বিবিসি জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তার নাম ইব্রাহিম আকিল। হামলায় আরও অন্তত 15 জন নিহত হন। খবরে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমান শুক্রবার বিকেলের দিকে বৈরুতের উপকণ্ঠের ওই শহরতলিতে হামলা চালায়। হিজবুল্লাহ তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হলো। আরব নিউজ বলেছে, হামলার আগে আল জামাউশ এলাকায় অবস্থিত একটি 10তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে ইব্রাহিম আকিল এবং রাদান ইউনিটের অন্যরা বৈঠক করছিলেন। ঠিক সে সময়ই হামলা হয়। হামলার পর অনেকেই নিখোঁজ রয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমগুলো আকিলকে হিজবুল্লাহর অন্যতম প্রখ্যাত যোদ্ধা আখ্যা দিয়ে বলেছে, তার নির্দেশেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চলছিল। এর আগে 1983 সালে আকিল বৈরুতে মার্কিন মেরিন সেনাদের একটি ব্যারাক এবং মার্কিন দূতাবাসে বোমা হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য আকিলের বিরুদ্ধে পরোয়ানা জারি করে এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য $70 লাখ পুরস্কার ঘোষণা করা হয়। বৈরুতে ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে এই নৃশংসতাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। এই নৃশংস আগ্রাসন এবং যুদ্ধাপরাধ প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় হামাস। সংগঠনটি বলেছে, এটি লেবাননের সার্বভৌমত্বের উপর আঘাত এবং সব ধরনের আন্তর্জাতিক মানবিক বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। তারা জোর দিয়ে বলেছে, এই ফ্যাসিবাদী আগ্রাসনের মাধ্যমে ইসরায়েলের কোনো লক্ষ্য অর্জিত হবে না। এদিকে আনসারুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম আগ্রাসী ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই অঞ্চলের জনগণ অপরাধী ইসরায়েলকে মোকাবেলা করবে। দখলদারদের এমন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে যা তারা ভাবতেও পারে না। ইসরায়েলি ঔদ্ধত্যের বিরুদ্ধে লেবাননের জনগণের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই মুখপাত্র। আল জাজিরা জানিয়েছে, রাফা সহ উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রাফায় শুক্রবার প্রচণ্ড লড়াই হয়। ইসরায়েলি বাহিনী সেখানে 2টি আবাসিক ভবন ধ্বংস করেছে। এতে নিহত হয়েছেন অন্তত 13 জন। পশ্চিম তীরেও বর্বরতা চলছে। কাবাতিয়ায় রক্তক্ষয়ী অভিযানের পর ইসরায়েলি বাহিনী 4 ফিলিস্তিনির লাশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে।
লাশগুলো তুলতে বুলডোজার ব্যবহার করেছে তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে শুক্রবার পর্যন্ত অন্তত ৪১,২৭২ ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশ শিশু ও নারী। ভারতের মণিপুরে খ্রিস্টান সংখ্যাগুরু কুকি এবং হিন্দু সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায়ের মধ্যে তীব্র সংঘাতের মধ্যে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানিয়েছেন, প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ৯০০ কুকি যোদ্ধা সেখানে প্রবেশ করেছেন। এসব যোদ্ধা এর আগে পাহাড়ে যুদ্ধের বিভিন্ন প্রশিক্ষণ এবং ড্রোন চালনা শিখেছে। এ ব্যাপারে গোয়েন্দা তথ্য তাদের কাছে এসেছে। এই গোয়েন্দা তথ্যকে হালকাভাবে না নেওয়ার কথা শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন কুলদীপ সিং। তিনি বলেন, তথ্যটি বৃহস্পতিবার প্রথম তাদের কাছে আসে। এর মধ্যে এই তথ্য উচ্চ মহলে পৌঁছে গেছে। কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এনডিটিভি বলেছে, এসব যোদ্ধা ৩০ জনের গ্রুপে ভাগ হয়ে মণিপুরে প্রবেশ করেন। তারা এই মাসের শেষ দিকে মেইতেই গ্রামে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করে থাকতে পারেন। এই গোয়েন্দা তথ্য ১০০% সত্য বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা। ভারতের মণিপুর রাজ্যে চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে এর আগে মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এর প্রমাণ হিসেবে সদ্য গ্রেফতার হওয়া একজন বিদেশির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। হিন্দুস্তান টাইমস বলেছে, সহিংসতার ঘটনায় সম্প্রতি এক ব্যক্তিকে গ্রেফতার করে আসাম রাইফেলস। ওই ব্যক্তি কুকি ন্যাশনাল আর্মি বার্মার ক্যাডার বলে জানা যায়। পরে জানা যায় তিনি মিয়ানমারের নাগরিক। বীরেন সিং বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে আমি বারবার বলে আসছি, চলমান সংকটে বিদেশিদের মদদ রয়েছে, তারা এখানে রসদ যোগাচ্ছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।